ইতিমধ্যে আর্মি প্রধান একটি বক্তব্য দিয়েছে যে আমাদের সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাচ্ছে। সেই জায়গা থেকে গণ অভ্যুত্থান থেকে শুরু করে আমাদের যেই সকল দেশপ্রেমিক সেনা ভাইয়েরা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছিলেন, দেশ মাতৃকার যে কোনো প্রয়োজনে এগিয়ে এসেছিলেন, মানুষের পাশে থেকেছিলেন, দুর্যোগে, বন্যায়, দুর্ভিক্ষে বাংলাদেশের মানুষের পাশে থেকে সেবা করেছেন, রাজপথে থেকে ডাকাতদেরকে প্রতিরোধ করেছেন। বাংলাদেশের ঐতিহাসিক যে গণ অভ্যুত্থান হয়েছিল সেখানে দেশটা যখন একটা গৃহযুদ্ধের দিকে যাচ্ছিল, সেই সময়ে যখন হায়ানার তাণ্ডবে মেতে উঠেছিল একটি গোষ্ঠী বাহিনী, সেই সময় আমাদের সৈনিক ভাইয়েরা নৈতিকতার প্রশ্নে দাঁড়িয়ে বাংলাদেশের মানুষের পক্ষে দাঁড়িয়েছিলেন। দীর্ঘদিন পর্যন্ত আইন শৃঙ্খলা নিরাপত্তার জন্য মাঠে কাজ করেছিলেন। আমরা তাদেরকে সালাম জানাচ্ছি, স্যালুট জানাচ্ছি, ধন্যবাদ দিচ্ছি যে আপনাদের এই যে সেবা এবং দেশ রক্ষার যে শপথ, আমাদের কতগুলো বিষয়ে গভীর উদ্বেগের বিষয় রয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে অনেকগুলা শেল্টার হোম তৈরি করা হয়েছে। ধর্মের কারণে কোনো ট্যাগিং করে এই ধরনের ভোটার তালিকা থেকে যখন বাদ দেওয়া হয়, পুরো বিশ্ব ব্যবস্থায় এটা একটি মানবতা বিরোধী কাজ। এবং সেই পরিস্থিতির পরে যখন ওইখানে বিজেপি ক্ষমতায় আসলো, এরপরে তারা শেল্টার হোম তৈরি করলো। সেখানে বাংলাদেশি ট্যাগিং দিয়ে পরিচয়ে অনেক নিরীহ মানুষকে তারা সেখানে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। তা আমরা মনে করি যে কোনো কারণে, ধর্মের কারণে, বর্ণের কারণে অথবা কোনো পরিচয়ের কারণে কারো উপরে এই ধরনের জুলুম, নির্যাতন, এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, হিউম্যান রাইটসের লঙ্ঘন। সেই জায়গা থেকে আমরা মনে করি প্রত্যেকটা দেশ জনগণের প্রতি, মানুষের প্রতি দায়িত্ববোধের জায়গা থেকে এহেন কর্মকাণ্ড যেগুলো তারা করছে তারা সরে আসবে। দ্বিতীয়ত যে বিষয়টি, তারা সীমান্তে কাঁটাতারে বেড়া নির্মাণের উদ্যোগ নিয়েছে এবং তারা যদি তাদের জমিতে নির্মাণ করে সেটা তাদের বিষয়, এই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাখ্যা দিয়েছেন, তাদের আভ্যন্তরীণ বিষয়। আমাদের জায়গা থেকে আমরা মনে করি কাঁটাতার কোনো একটি দেশের বিষয় না, বা সীমানা কোনো একটি দেশের বিষয় না। সীমান্ত, কাঁটাতার, প্রাণ, প্রকৃতি, নদী, এগুলো একটি আন্তর্জাতিক বিষয়। সে জায়গা থেকে আমরা মনে করি বাইলেটারাল যে ইস্যুগুলো আছে, বাংলাদেশ, ভারত একসাথে বসে কাঁটাতারের যে বেড়া নির্মাণ সে বিষয়ে কথা বলে আমাদের প্রাপ্য জায়গাটা বুঝে তাদের সিকিউরিটি যে কনসার্ন আছে সেটা কনসিডারেশনে নিয়ে দুই পক্ষেরই একটা পরিস্থিতির মধ্য দিয়ে এই ধরনের সুরাহা করা প্রয়োজন। সেই জায়গা থেকে তাদের যে কেন্দ্রীয় শাসন ব্যবস্থা রয়েছে, আঞ্চলিক যে শাসন ব্যবস্থা রয়েছে, দুইটি শাসন ব্যবস্থায় একসাথে বাংলাদেশকে হুমকিস্বরূপ বিবেচনা করে যেই ধরনের জাতীয়াভিমান বা জাতীয়তাবাদী রাজনীতির জন্ম দিয়েছে তারা, আমরা মনে করি যে সেই জায়গায় দক্ষিণ এশিয়ার শান্তিপূর্ণ বাংলাদেশ কিছুটা হুমকির সম্মুখীন হচ্ছে। আমরা সরকার, রাষ্ট্র সবাইকে এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি এবং উদ্যোগ নেওয়ার প্রয়োজন করছি। এবং ভারতের যারা জনগণ রয়েছে আমরা তাদেরও প্রতি আহ্বান জানাচ্ছি, বাঙালি মুসলিম থেকে শুরু করে বাঙালি হিন্দু, বাঙালি বৌদ্ধ, বাঙালি খ্রিস্টিয়ান, আমরা যতগুলো বর্ণ, জাতিগোষ্ঠী, ধর্মের এখানে মানুষ রয়েছে, আমরা একটি দক্ষিণ এশিয়াকে শান্তিপূর্ণ একটি দেখতে চাই। এবং আমাদের এটাও স্বপ্ন আছে যে আমরা গ্লোবাল সাউথ যে সেটাকে লিডিংও করতে চাই। আমরা সেই সক্ষমতার পরিচয় দিয়েছি আমরা 71 সালে, এবং আমরা ভবিষ্যতেও ইনশাল্লাহ দিয়ে যাব।
সেই জায়গা থেকে আমরা পুরো বিশ্ববাসীর কাছে, দক্ষিণ এশিয়া এবং বাংলাদেশের সরকারের কাছে আহ্বান জানাচ্ছি এই বিষয়গুলোর প্রতি সুনির্দিষ্ট নজর দেওয়া প্রয়োজন এবং ইন্টারন্যাশনাল যে ডিপ্লোমেসি আছে সেখানে ট্রেড ডিপ্লোমেসিতে যেইভাবে হলো ইউনূস সরকার সফলতা দেখিয়েছিল, তেমনিভাবে আমাদের সিকিউরিটি কনসার্নের জায়গায় যে ডিপ্লোমেসিগুলো আছে সে বিষয়ে তারা যথাযথ উদ্যোগ নেবে বলে আমরা মনে করি। তারপরে যে বিষয়টি সেটি হলো আমাদের রাষ্ট্রীয় যে সীমান্ত নিরাপত্তা বাহিনী আছে বিজিবি, সে বাহিনীকে শক্তিশালীকরণে আমি সীমান্ত ভিজিট করে এসেছি। সরকারের যথাযথ উদ্যোগ নেই, তাদের বেতন কাঠামো থেকে শুরু করে তাদের পেট্রোলিং ব্যবস্থা, তাদের থাকার ব্যবস্থা, তাদের নিরাপত্তা ইস্যু থেকে তারা অনেক ভালনারেবিলিটিতে রয়েছে। যখন তারা আমাদের দেশকে প্রটেক্ট করে চলছে, সীমান্তে মশার কামড় খেয়ে, বিষাক্ত সাপের ছোবল খেয়ে, পরিবার পরিজনকে থেকে বিচ্ছিন্ন হয়ে একটি খুনি ফ্যাসিস্ট বিএসএফের মতন বাহিনীর সামনে তারা দাঁড়াচ্ছে, আমরা মনে করি 18 কোটি মানুষের জনগণ থেকে নৈতিক সাপোর্ট তাদের প্রতি রয়েছে। আমরা সরকার থেকে তাদের প্রতি সাপোর্ট আশা করছি। আমরা বিজেপিকে, সরকারকে শক্তিশালী করার জন্য আহ্বান জানাচ্ছি, যাতে আমাদের ঐতিহাসিক সেই মুক্তিযুদ্ধের মাধ্যমে যেই আমরা দেশের সীমানা পেয়েছি, রক্তের উপরে দাঁড়িয়ে যে দেশটা আমরা সার্বভৌমত্ব অর্জন করেছি, সেই দেশটা যাতে তারা রক্ষা করতে পারে। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমি 2টা সীমান্তে সফর দিয়েছিলাম। কসবাতে গিয়েছিলাম, একজন কলেজ পড়ুয়া ছাত্রকে রাতের আধারে খুনি বাহিনী হত্যা করেছে। তাদের ফ্যামিলির সাথে কথা বলেছি। আমরা সেখানে বলেছিলাম সরকার থেকে এই শহীদ ফ্যামিলিকে ক্ষতিপূরণগুলো দেওয়ার জন্য। এবং সীমান্তে গিয়ে যেটা আমি দেখেছি, সেখানে মাদকের সয়লাভ, রাস্তায় রাস্তায় ফেন্সিডিলের বোতল পড়ে থাকে, ভারত থেকে অবাধে মাদক বাংলাদেশে ঢুকছে। এবং একই পরিস্থিতি যখন আমরা হাতীবান্ধাতে গিয়েছিলাম, সেখানে দেখেছি যে নদীতে মাছ ধরতে গিয়েছে বাংলাদেশের নাগরিকদেরকে হত্যা করা হয়েছে। এবং ওনার ফ্যামিলির অবস্থা যেটা দেখেছি, তার একটি সন্তান আছে ছোট, আর একটি সন্তান হয়তো ইতিমধ্যে জন্মগ্রহণ করেছে, অর্থাৎ তার মৃত্যুর 5 দিন পরে তার সন্তান হলো জন্মগ্রহণ করার কথা। এলাকাবাসীর সাথে কথা হয়েছে, তারা যে পরিস্থিতিগুলোর শিকার হচ্ছে, ভারতীয় বাহিনী কর্তৃক তারা নির্যাতিত হচ্ছে, সেখানে তাদের বিচ্ছু ছেড়ে দেওয়া হচ্ছে, সাপ ছেড়ে দেওয়া হচ্ছে, মানুষকে হলো সাপ কামড় দিচ্ছে। এবং এগুলো আপনারা যদি সরেজমিনে সীমান্তে যান, সেখানে দেখতে পাবেন। ইতিমধ্যে সীমান্ত এলাকায় অনেক সাংবাদিক রিপোর্ট করার কারণে আবার তাদেরকে হত্যাও করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া কসবা সীমান্তে দিন ইসলাম নামে একজন সাংবাদিক যখন মাদক চোরাচালান কারবারি নিয়ে কথা বলেছে, তাকে হলো হত্যা করা হয়েছে। তা আমরা সরকারকে উদ্বেগ জানাচ্ছি বাংলাদেশের মানুষের কাছে, যে বাংলাদেশের মানুষের পক্ষে, বাংলাদেশের মানুষকে রক্ষার জন্য সীমান্তে শক্তিশালীকরণ বাহিনীকে এবং সরকার নাগরিকদের নিরাপত্তা দেওয়ার জন্য যে নাগরিকদেরকে খুন করা হয়েছে, সেই নাগরিকদেরকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকারের উদ্যোগ গ্রহণ করা জরুরি বলে আমরা মনে করি। ইনশাআল্লাহ আমরা যখন ক্ষমতায় আসব, তখন আমরা যারা সীমান্তে নিরপরাধ মানুষ ফেলানি থেকে যাদেরকে হত্যা করা হয়েছে, তাদের শহীদ স্তম্ভ নির্মাণ করব, তাদের ফ্যামিলিতে চাকরির ব্যবস্থা করব, তাদেরকে আমরা শহীদি মর্যাদা দিয়ে তাদের ফ্যামিলিতে আমরা ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করব, এবং আমরা শক্তিশালী বিজিবি থেকে শুরু করে সীমান্ত ব্যবস্থা সুরক্ষিত করব ইনশাআল্লাহ। তারপরে যে বিষয়টি আছে, ইতিমধ্যে আপনারা জেনেছেন যে বাংলাদেশের নাগরিকরা বিভিন্ন জায়গায় নিগৃহীত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, চাঁদাবাজির শিকার হচ্ছে, সন্ত্রাসীর শিকার হচ্ছে। বিশেষত বাংলাদেশে যারা তরুণ সমাজ রয়েছে, এটা আমাদের বাংলাদেশের জন্য একটা শক্তির জায়গা। তাদেরকে নষ্ট করার জন্য ভারত রাষ্ট্র এখানে ফেন্সিডিল, ইয়াবা, অনেক মাদক সন্ত্রাস চালিয়ে তরুণ প্রজন্মকে একটা ধ্বংসের পায়তারা শুরু করেছে। এটা আপনারা ইতিহাসের মধ্যে জেনে থাকবেন
যখন আফিম যুদ্ধ হয়েছিল, যখন চায়না কোনোভাবে তারা জয় করতে পারছিল না, হংকংয়ে তারা বেসমেন্ট গড়ে পুরো চায়নাতে আফিম সয়লাভ করে দিয়েছিল। তো চায়নার যারা নেতৃবৃন্দ ছিল, আফিম খাওয়ায় রাখা হয়েছে। মানুষের যে যুদ্ধের ক্ষমতা, কর্মক্ষমতা, সেগুলো কেড়ে নেওয়া হয়েছিল। বাংলাদেশে এই ধরনের মাদক সন্ত্রাসের মধ্য দিয়ে এই তরুণ যুবা যারা আগামীর বাংলাদেশটাকে গঠন করবে, এহেন একটি পরিস্থিতির মধ্য দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছে। আমরা সরকারকে বলবো যে সরকার রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে মাদকের বিরুদ্ধে একটি পুরো বাংলাদেশব্যাপী ক্যাম্পেইন থেকে শুরু করে সুষ্ঠু প্রক্রিয়া এনে যে কোনো মূল্যে বাংলাদেশে মাদক বন্ধ করার জন্য উদ্যোগ গ্রহণ করতে হবে। সাথে সাথে আমাদের যারা ধর্মীয় আলেম ওলামা রয়েছেন, আমাদের যারা বুদ্ধিস্ট ভাইরা রয়েছেন, যারা হিন্দু ঋষি পুরোহিত রয়েছেন, তাদেরকেও উদ্যোগ নিতে হবে। যারা স্কুল টিচার রয়েছেন, বিভিন্ন কোম্পানির যারা ওনার রয়েছেন, প্রত্যেকটা প্রাতিষ্ঠানিকভাবে মাদক নিষিদ্ধ করতে হবে। সাথে সাথে আমাদের সোশ্যাল ইথিক্সের জায়গা থেকে, জুমার বয়ান থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় মাদকের বিরুদ্ধে একটি বড় ধরনের ক্যাম্পেইন আমাদেরকে শুরু করতে হবে। আপনারা জানেন ইতিমধ্যেই আমি প্রত্যেকটা জায়গায় গিয়ে শুক্রবারে জুমার নামাজ পড়ার চেষ্টা করি। তো অনেকে আমাকে জিজ্ঞেস করে কেন এটা পড়ার চেষ্টা করি। বাংলাদেশের 90% মানুষ মুসলমান। তো আমাদের এখানে দুইটা অর্থনৈতিক ব্যবস্থা রয়েছে। একটি আমাদের ট্যাক্স ব্যবস্থা। কয়েকদিন আগে আমরা বাজেটের উপর একটি প্রোগ্রাম করেছি, সেখানে বলেছি বাংলাদেশের ট্যাক্সের যে কালেকশন রেট সেটা 8.5, অর্থাৎ অনেক এটা লো রেট। অর্থাৎ যারা গরিব তাদেরকে ট্যাক্স দিতে হয়, যারা বড় বড় কোম্পানির মালিক, যারা কোনো রাজনৈতিক শেল্টারে থাকে তাদের ট্যাক্স দিতে হয় না। ফলে তো গরিবের উপরে ট্যাক্সের বোঝা চাপিয়ে দেওয়া হয়। বাংলাদেশে যদি সঠিকভাবে ট্যাক্স আমরা কালেক্ট করতে পারতাম, জনসচেতনতা হতো, তাহলে হয়তো বা আমূলভাবে বাংলাদেশটা আমরা পরিবর্তন করতে পারতাম। আমরা এনবিআর এর সংস্কারের কথা বলেছি, সে বিষয়ে সরকার কোনো উদ্যোগ গ্রহণ করে নাই। ব্যাংকিং ব্যবস্থায় আপনারা দেখেছেন যে দলীয় লোক নিয়োগ দেওয়া হয়েছে, সে বিষয়ে আমরা কথা বলেছি, সরকার কোনো উদ্যোগ গ্রহণ করে নাই। এখানে বড় একটি অর্থনৈতিক ব্যবস্থা রয়েছে, জাকাত, হেবা, দান, সদকা। অনেকেই নিজ থেকে ধর্মীয় কারণে দান করে থাকে। এই অর্থনৈতিক কাঠামোটা যদি আমরা জনকল্যাণ, সমাজের যারা বিধবা মহিলা, সমাজে যারা খেটে খাওয়া মানুষ, কুলি মজুর, সমাজে যারা গরিব মানুষ, তাদের পক্ষে যদি আমরা কাজে লাগাতে পারি, তাহলে বাংলাদেশের অর্থনৈতিক যে চাকাটা আছে সেটা অনেকাংশে বেশি ঘূর্ণায়মান হবে। সেই জায়গাটা থেকে আমি মসজিদে মসজিদে যাচ্ছি, শুক্রবারে নামাজ পড়ছি, সেই বিষয়ে মানুষের সাথে কথা বলছি। এবং আমাদের মসজিদের সাথে আপনারা দেখবেন যখন আপনি কোনো একটা মন্দিরে যাবেন, সেখানে একটা পুকুর থাকে, গাছগাছালি থাকে না। আমাদের মসজিদগুলো যদি সবুজায়ন করতে হয়, স্কুলগুলো যদি সবুজায়ন করতে হয়, বাজারগুলো যদি সবুজায়ন আমরা না করতে পারি, আপনারা সি কোস্টাল এরিয়াতে দেখবেন ইতিমধ্যেই জলবায়ুর ঘূর্ণিপাকে সেখানের মানুষগুলো বিপর্যস্ত হচ্ছে। হাওড়ে ধান, পেকে যাওয়া ধানও উঠাতে পারছে না কৃষকরা, এমন পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি। সেই সময়ে এই জলবায়ু কর্মসূচি যাতে আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি, বড় একটা সেক্টরের জায়গা রয়েছে স্কুল এবং মসজিদ, যেখানে মানুষের কানেক্টিভিটি রয়েছে, হসপিটাল, সেগুলোতে আমরা সোশ্যাল কন্ট্রাক্টের জায়গা থেকে মুভ করে থাকি। তো গত জুমার নামাজ আমি ঘোষণা দিয়েছিলাম ঝিনাইদহ পড়ব। ঝিনাইদহতে মসজিদ থেকে বের হওয়ার পরেই আমার উপরে ডিম ছুঁড়ে মারা হয়, এবং আমি সেটা ব্যাখ্যা করেছিলাম। এরপরেই এবং আমার ডিমটা যখন মারা হয় আমার চোখে এসে লাগে। তা আমি চোখে অন্ধকার দেখতেছিলাম, পাশে থেকে একজন জানালো যে ডিম ছুঁড়ে মারা হয়েছে। একটু পরে আমার মাথায় একজন ঘুষি দেয়। এরপরে তারা ইট পাটকেল নিক্ষেপ করা শুরু করে। তারপরে আমাদের যারা সহযোদ্ধা আছে তাদেরকে হকি স্টিক, দেশীয় অস্ত্র নিয়ে তারা রক্ষী বাহিনীর মতন তারা ঝাঁপিয়ে পড়ে। এবং আশ্চর্যজনক বিষয়
যারা আমাদের উপর অ্যাটাক করতেছিল তাদেরকে আমরা ধারণা করেছিলাম হলো 3টি বাহিনী, ছাত্রদল, যুবদল, বিএনপি। কিন্তু ওই দিন আমরা আবিষ্কার করতে সক্ষম হইলাম তাদের সাথে আরেকটি বাহিনী আছে, সেটা হলো পুলিশ দল, যেটা আমরা আগে, এখন হলো পুলিশ খোলস পাল্টিয়ে হলো পুলিশ দল হয়েছে। তারা একসাথে যৌথভাবে আমাদের উপরে, যৌথ বাহিনীর উপরে হামলা করেছে। সেখান থেকে আমরা বাঁচার জন্য একটু সামনে গিয়ে জনতা তাদেরকে প্রতিরোধ করে এবং সেখানে তাদের যে অস্ত্রশস্ত্র তারা নিয়ে এসেছিল সেই জায়গা থেকে আমরা একটা স্টিকও উদ্ধার করতে সক্ষম হই এবং সেটা বিএনপির পক্ষে যিনি প্রোপাগান্ডা করে থাকে জুলকারনাইন সায়ের পুরো বাংলাদেশে ছড়িয়ে দেয় যে আমরা নাকি আগ্নেয়াস্ত্র গ্রহণ করেছি। তো আমরা সরকারকে চ্যালেঞ্জ করছি, যারা এই ধরনের প্রোপাগান্ডা চালিয়েছে, ভিডিও ফুটেজ রয়েছে, কোনো ধরনের এই ধরনের যদি আগ্নেয়াস্ত্র, কোনো ধরনের যদি অস্ত্র আমরা বহন করে থাকতাম, আমরা সরকারকে চ্যালেঞ্জ করছি, তাহলে আমি স্বেচ্ছা কারাবরণ করবো ইনশাআল্লাহ। এরপরে যখন আমাদের উপরে হামলা হলো, হামলার পরে আমরা বিচারের জন্য থানায় গেলাম। থানায় যাওয়ার পরে তারা মামলা না নিয়ে বিদ্যুতের লাইন তারা অফ করে দিল। আমরা চেক করলাম আশেপাশে প্রত্যেকটা জায়গায় হলো বিদ্যুৎ আছে, শুধু ঝিনাইদহ সদর থানায় বিদ্যুৎ ছিল না। তারা 6 ঘন্টা বিদ্যুৎ অফ রেখেছে। তারা শুধু আশান্বিত করছিল মামলা নিবে। একটু পরে ওসি এএসপি হলো থানা থেকে হলো সটকে পড়ে। এরপরে হলো তারা যখন সন্ধ্যার পরে রাতের অন্ধকার হয়, আমাদেরকে এসে থ্রেট করা শুরু করে যে বাহির থেকে লোক নিয়ে এসে আমাদেরকে মারা হবে। বিভিন্ন এমপি মন্ত্রী দিয়ে আমাদেরকে ফোন দেওয়ানো শুরু করে। আমরা বলেছি আমরা বিচারের জন্য এসেছি, মামলা না করে আমরা যাব না। একটা পর্যায়ে তারা বাধ্য হয়, আমরা ইজহারপত্র যেটা সেটা তারা অভিযোগপত্র নেয়। আমাদের উপরে যারা হামলা করেছে সুনির্দিষ্টভাবে ভিডিও ফুটেজ দেখে তাদেরকে আমরা সেখানে হলো তাদেরকে মামলা দিয়েছি এবং সেখানে আমরা ঝিনাইদহ যিনি জেলা প্রশাসক রয়েছেন আব্দুল মজিদের নামটাও ছিল। পুলিশ যখন বলেছে যে তার নাম বাদ দিতে হবে, যেহেতু উনি প্রত্যক্ষ ছিলেন না, পরোক্ষভাবে ছিলেন, আমরা নাম বাদ দেই। তারপরে তারা মামলা নেয়। মামলা নেওয়ার পরে ঠিক যখন আমরা থানা থেকে বের হব, প্রায় 1000 অস্ত্র শস্ত্র নিয়ে, লাঠি সোটা নিয়ে থানা এসে গেট ভাঙা তারা শুরু করে। তখন আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে প্লিজ সেভ আস, এবং আমি কালেমা পড়ে মৃত্যুর প্রস্তুতি নিয়ে হলো আমি ওইখানে, পুলিশ যারা ছিল তারা পিছনে পালানো শুরু করে। জানের জায়গাটা ছেড়ে দিয়ে আমি ওইখানে বসে থাকি যে ঠিক আছে আজকে আমার জান চলে যাবে। পরবর্তীতে তারা যখন এসে দেখলো যে আব্দুল মজিদের নামটা বাদ দেওয়া হয়েছে এবং পুলিশ তাদেরকে বলো তোমরাও একটা মামলা দাও, এই মামলায় কিছু হবে না, তোমাদের মামলাটাই অ্যাক্টিভ করা হবে, তখন পুলিশ তাদের সাথে একটা নেগোসিয়েশন করে। তা আমাদের যেটা দেখে মনে হয়েছে একসাথে পুলিশ আমাদের উপরে হামলা করেছে, 8 ঘন্টা বিদ্যুৎ বন্ধ রেখে রাতের বেলা আবার পুলিশ তাদেরকে ডেকে নিয়ে এসে আমাদেরকে খুন করতে চেয়েছিল। তা আমার ওই সময় হলো বাহিরের যে চিত্রটা দেখেছি, মুক্তিযুদ্ধের পরে আমরা রক্ষী বাহিনীর কথা নাম শুনেছিলাম, তাদের বর্বচরিত ইতিহাসের কথা আমরা পড়েছি বইয়ে, কিন্তু যদি সচক্ষে দেখার সুযোগ, সেটা হলো আমরা গোপালগঞ্জে দেখে এসেছিলাম আর ঝিনাইদহতে দেখে এসেছিলাম। হামলা, অস্ত্রশস্ত্র একই কায়দা, শুধু এটা দলের মধ্যে পার্থক্য। এবং আমরা যখন ঝিনাইদহ থেকে তারপরে চলে আসি, এরপরে অয়ন নামে যুবশক্তির একজন নেতা, যার আব্বু হলে স্ট্রোক করেছে, হাসপাতালে তার বাবা চিকিৎসাধীন, সে বাবার পাশে গিয়েছে রাতের বেলায়, তাকে সেখান থেকে হলো ডিবি তুলে নিয়ে আসে। আশিক নামে একটা ছেলে, তাকে হলো ডিবি তুলে নিয়ে এসে রিমান্ডে নিয়ে যায়।
এবং প্রত্যেকটা ঝিনাইদহে যারা ছাত্রশক্তি, যুবশক্তি, এনসিপি, সাধারণ মানুষ পাকিস্তান আমলে যেমন দরজায় ঠক ঠক করত, রাতের বেলায় হলে যারা ঘরে মা বোনরা রয়েছে এই ধরনের ঠকঠকের আওয়াজ এখন শুনতে পাচ্ছে। আমি ইতিমধ্যে একটা ভিডিও শেয়ার করেছি যে পুলিশ কিভাবে হলো দরজার সামনে গিয়ে দাঁড়াচ্ছে। সরকার হলো জঙ্গল সলিমপুর থেকে যৌথ বাহিনী দিয়ে মুক্ত করার প্রচেষ্টা চালাচ্ছে, কিন্তু ছাত্রদল, যুবদল, বিএনপি এবং পুলিশ মিলে তারা নব্য একটি আইনের শাসনকে ব্যত্যয় করে জঙ্গলি শাসন কায়েম করেছে তারা ঝিনাইদহে। আপনারা দেখেছেন গতকালকে আমাদের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সেখানে গিয়েছে, যারা আহত আছে তাদের সাথে কথা বলেছে। যে এখন পর্যন্ত আমরা সেই ধরনের আশার বাণী মানুষ থেকে শুনতে পাইনি, এখনো গ্রেপ্তার চলছে। এবং পুরো বাংলাদেশে যদি আমরা চিত্র দেখি, দেশে কোনো আইনের শাসন নাই, দেশে হলো একটি জঙ্গলি শাসন চলছে। এবং দেশে একটি বাহিনী, রক্ষী বাহিনীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে, যে রক্ষী বাহিনী আপনার কোনো যুক্তিতর্ক মানছে না, ক্ষমতার মোহে পাগল হয়ে যেখানে পারে মানুষের সাথে চাঁদাবাজি করছে, সন্ত্রাসী করছে, মানুষের উপর আঘাত করছে। এবং সরকার যখন বিচারের কথা বলে 1 মাসের প্রতিশ্রুতি নিয়েছিল রামিসার হত্যাকাণ্ডে, কিন্তু আজকে কত দিন হয়েছে আমরা সরকার থেকে একটি শব্দ পাইলাম না শহীদ উসমান হাদি ভাইয়ের বিচারের হত্যাকাণ্ড নিয়ে। ওনাকে যে খুন করা হলো, কারা খুন করেছে, ইনভেস্টিগেশন কোথায়? বরঞ্চ তাকে সোশ্যাল মিডিয়াতে একটা ভিলেন বানানোর প্রচেষ্টা চালাচ্ছে। তো আমরা এমন পরিস্থিতিতে বাংলাদেশে আমরা খুবই উদ্বিগ্ন দেশের নিরাপত্তা নিয়ে, এবং আমরা মনে করি সরকার দেশ চালাতে ব্যর্থ হচ্ছে। সরকারের ক্ষমতার যে নিয়েছে এটার উপরে কোনো কন্ট্রোল নাই, এবং পিছনে অন্য কেউ কলকাঠি নাড়ার চেষ্টা চালাচ্ছে। এমন পরিস্থিতিতে দেশের সিকিউরিটি, নিরাপত্তা নিয়ে আমরা কনসার্ন। থার্ড কোনো পার্টি সুযোগ নেওয়ার প্রচেষ্টা চালাবে, এই ডিস্টেবিলিটি সুযোগ নিয়ে আমাদেরকে কোনো চুক্তিতে তারা বাধ্য করবে, আমাদের জনগণের কাউকে হত্যা করে এমন একটি পরিস্থিতি তৈরি করবে যেখানে আবার গণতন্ত্র হলো ব্যাহত হওয়ার একটি ষড়যন্ত্রের আমরা আভাস পাচ্ছি। এবং এটা শুধু আমরা নই, মাঠে ঘাটে আপনি কথা বলবেন, একজন কৃষক, একজন শ্রমিক, মজুর বলতেছে যে আমি ভোট দিয়ে এসেছি, বাংলাদেশে একটি সংস্কার হবে, পাচ্ছি না। তো ইলেকশনের আগে কিন্তু প্যাকেজ ছিল 3টা: নির্বাচন, সংস্কার, বিচার। এবং আওয়ামী লীগ প্রত্যক্ষভাবে নিষিদ্ধ হওয়া সত্ত্বেও মাঠে সরকারের মদদে মিছিল করছে, তারা বিভিন্ন জায়গায় হামলা চালাচ্ছে, গুপ্ত হামলা। সরকার তাদের বিচার না করে তাদেরকে জামিন দিয়ে দিচ্ছে। সংস্কারের কথা বললে সরকার হলো নার্ভাস হয়ে পড়ে, সরকার হলো সংস্কারের কথা বললে হলো সরকার হকি স্টিক দিয়ে আঘাত করে। তা আমার জায়গা থেকে আমি বলবো, আমাদের যারা সহযোদ্ধা ঝিনাইদহে সন্ত্রাসী রাজত্ব কায়েম করেছে, এই ধরনের রক্ষী বাহিনী আমাদের ভাইদেরকে তারা প্রতিনিয়ত তুলে যাচ্ছে, এগুলো আপনারা বন্ধ করুন। আশিক ওয়াইনকে মুক্তি দিন, মামলার খেলা থেকে, মামলাবাজি থেকে বন্ধ করুন। এবং আপনারা সেখানে আমার একটা ফ্যামিলি ক্যামেরা, যেখানে আমার ছবি থেকে শুরু করে ফ্যামিলি সব কিছু রয়েছে, সেটা তারা ডাকাতি করে নিয়ে গিয়েছে। এই ধরনের চোর, বাটপার, এটা বললে তারা কারণকে বলবে যে তাদেরকে বলা হয়েছে। এখন আপনি দিনে দুপুরে মিডিয়ার সামনে আমার ক্যামেরা ডাকাতি করে নিয়েছেন। এখন একটা যেই কোনো সাধারণ মানুষের এই ধরনের যদি মোবাইল নেওয়া হয়, তাকে তো বলা হয় ছিনতাইকারী। হুট করে আইসা বাসের থেকে লাফ দিয়া মোবাইল যখন নেওয়া হয়, তো যখন মিডিয়ার সামনে এই ধরনের জোর জবরদস্তি করে নিয়ে যায়, অস্ত্র ঠেকিয়ে, হকি স্টিক ঠেকিয়ে, তখন তো আমরা তাদেরকে ডাকাত না বলে অন্য কিছু বলতে পারবো না। তা আমরা সরকারের কাছে আহ্বান জানাবো,
আপনি কিছু না পারেন বা না পারেন, আমার ক্যামেরাটা একটু দেন, এটা তো অনেক ফ্যামিলি ছবি আছে। তো আমরা বলবো সহযোদ্ধাদের আপনারা মুক্তি দিন এবং ঈদের আগে তাদের মায়ের কোলে তাদেরকে ফেরত দিন। যেই অয়নের বাবা যে স্ট্রোক করে হসপিটালের কাতরাচ্ছে, তার পাশে, বেডের পাশে তার সন্তানকে ফেরত দিন। অয়ন ছেলেটা আমার কাছে এসেছিল, তার বাবার সে চিকিৎসা করাতে পারতেছিল না। সে বলতেছিল যে ভাই, আমার বাবাকে কোনোভাবে যদি একটু হেল্প করতে পারেন, এই জন্য আমি আপনার কাছে এসেছি। এমন যন্ত্রণা কষ্টের মধ্য দিয়ে আমরা যাচ্ছি এবং সরকার যে বাজেট নিয়ে আসতেছে, প্রায় 9 লক্ষ কোটি টাকার বাজেট, এটাতে সেই বাজেটের একটা খাতও সরকারকে উল্লেখ করে দেওয়া জরুরি যে এতটুকু হলো দলীয় নেতা কর্মীদের জন্য। তারপরেও আমাদের যারা সিপিডি থেকে শুরু করে বিভিন্ন ডেটা সায়েন্টিস্ট যারা রয়েছেন, তারা বুঝতে পারবেন যে ঠিক আছে, একটা খাত আছে দলীয় খাত, ওইটা বাদ দিয়ে আমরা ক্যালকুলেশন করি। না, 10% বলা যাবে না, বললে তো আবার কালকে হলো তারা হকি স্টিক নিয়ে আসবে। তো আমরা আসলে সরকারের জায়গাটা থেকে আমি মনে করি যে আমরা সীমান্ত হত্যা নিয়ে কথা বলি, আমরা নদী নিয়ে কথা বলি, আমরা বাংলাদেশের মানুষের নিরাপত্তা নিয়ে কথা বলি, আমরা সংস্কার বাস্তবায়নের কথা বলি, আমরা বিচারের কথা বলি, আমরা চাঁদাবাজ, সন্ত্রাস, দুর্নীতির বিরুদ্ধে কথা বলি। এই জন্য সরকার একটা রক্ষী বাহিনীর ভূমিকা অবতীর্ণ হয়েছে এবং প্রতিনিয়ত আমাদের আঘাত করে যাচ্ছে। কিন্তু আমরা স্পষ্ট করতে যাচ্ছি যে ইনশাল্লাহ আমি মাঠে যাব, আমরা মাঠে যাব। আপনাদের শেষ অপশন আমাদেরকে মেরে ফেলা। যদি মেরে ফেলেন এটাও আমাদের জন্য কল্যাণকর, কিন্তু আপনারা যদি সংস্কার বাস্তবায়ন না করেন, আপনাদের সাথে আমরা কম্প্রোমাইজ করব না। বিচারের প্রশ্নে আমরা কম্প্রোমাইজ করব না, আওয়ামী লীগের প্রশ্নে আমরা কম্প্রোমাইজ করব না, চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতির প্রশ্নে আমরা আপনাদের সাথে কম্প্রোমাইজ করব না। শেষ যে বিষয়টি, সেটি হলো অনেক সাংবাদিক হলো বিপদে পড়েছেন, নিউজ করতে পারছেন না। তা আমরা বলবো সাংবাদিকদেরকে স্বাধীন সাংবাদিকতা চর্চার সুযোগ দেওয়ার জন্য সরকারকে। সাথে সাথে সামনে লোকাল গভর্নমেন্ট ইলেকশন আসতেছে, সেখানে হলে ইতিমধ্যেই সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাচ্ছে। আমরা লোকাল গভর্নমেন্ট ইলেকশনে কোনো পুলিশ লীগের মতো না ভেবে, আগে যেভাবে হলো ইলেকশন করা হয়েছে, এখন আমরা লোকাল গভর্নমেন্টে পুলিশ দল হিসেবে ভূমিকা দেখতে চাই না তাদেরকে। এবং আমার সাথে বসে আছেন আসিফ মাহমুদ, উনি কিন্তু উদ্যোগ নিয়েছিলেন পুলিশের পোশাক পরিবর্তন থেকে শুরু করে পুলিশের একটি সংস্কার। সরকার সেই সংস্কার প্রক্রিয়া থেকে সরে এসেছে। তাহলে আপনি ভার্সিটিতে বসালেন লাগারে লাগা ধান লাগা, ব্যাংকে বসালেন ঋণ খেলাপি, দিনে দুপুরে ইসলামী ব্যাংক দখল দিলেন, দিনে দুপুরে ব্যাংকগুলা দখল দিলেন। স্বাস্থ্য ব্যবস্থায় কি হচ্ছে এটা তো অ্যাটলিস্ট হলো ডাক্তার জুবাইদা বুঝার কথা, উনি তো ডাক্তার মানুষ। শুধু উনি না, আমাদের বিরোধী দলীয় যে নেতা ডাক্তার শফিকুর রহমানও বুঝার কথা। তাহলে প্রতিনিয়ত যখন 15 থেকে 20 জন শিশু মারা যাচ্ছে, সেই বিষয়ে তারা কথা বলছে না, দোষারোপের রাজনীতি চলতেছে, আইসিইউর ব্যবস্থা নেই, স্বাস্থ্য ব্যবস্থা আমাদের রিফর্মের কথা বলেছি আমরা, সরকার সেদিকে যাচ্ছে না। বিচার বিভাগের যে সচিবালয়, সেটাকে স্বাধীন করার কথা ছিল, সেটা স্বাধীন না করে আইনমন্ত্রী বিচার বিভাগকে কুক্ষিত করছেন এবং এখানে আইনের শাসনের বদলে তিনি এখানে একটা জঙ্গলি শাসন চালু করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী নাগরিকদের নিরাপত্তা না দিয়ে রক্ষী বাহিনী মানুষের উপরে হলে লেলিয়ে দিয়েছেন। এমন দেশ আমরা বাংলাদেশ দেখতে চাই না। এটাকে বাংলাদেশি বা জাতীয়তাবাদী রাজনীতি বলে না। সত্যিকারী জাতীয়তাবাদী হতে হলে জনগণের পক্ষে দাঁড়াতে হবে, মানুষের পক্ষে কাজ করতে হবে এবং আমাদের উপরে যদি আর হামলা মামলা হয় অন্যায়ভাবে, আমরা 5 বছরের জন্য রেডি আছি, কিন্তু 5 বছর করবেন কিনা সে নিশ্চয়তা আমরা দিতে পারি না। অলরেডি চায়ের দোকানে কথা চলতেছে, কেউ বলে 1 বছর, কেউ বলে 2 বছর, কেউ বলে 2.5 বছর। ডক্টর ইউনূস হলো শান্তিতে 6 মাস পেয়েছিল, মানুষ রেসপেক্ট করেছিল। এই সরকারের কয় মাস হয়েছে? মনে হয় 3 মাস।
সরকার হেলতেছে দুলতেছে। আপনি জনগণের ভোট নিয়ে আসবেন, জনগণের পক্ষে থাকবেন না, বিদেশি প্রভুর কাছে হলো সিজদা দিবেন, তাহলে তো একটু প্রবলেমেটিক। তা আমরা মাথা নোয়াবার নয়, সে কাজী নজরুলের পথ ধরে আমরা ইনশাল্লাহ সামনে এগিয়ে যাব। ইনশাল্লাহ লড়াই চলমান থাকবে, আমরা কোনো কম্প্রোমাইজিংয়ে যাচ্ছি না। যারা মাথা বিক্রি করে দিয়েছে তারা একটা মন্ত্রিত্ব কেউ পেয়েছে, কেউ এমপি পেয়েছে, কেউ প্রতিমন্ত্রী পেয়েছে, ওগুলোর সাথে তুলনা করে লাভ নাই। আমাদের অনেকে অলরেডি মন্ত্রী হয়ে এসেছে। তো বাংলাদেশ কিভাবে চলে, মন্ত্রণালয় কিভাবে চলে, হাওয়া ভবনের কিচেন ক্যাবিনেট কিভাবে চলে, সেগুলো আমাদের জানা আছে। হাসনাত আব্দুল্লাহ বলেছিল যে কারে ভয় দেখান, ভয় দেখায় হলো লাভ নাই, আমাদেরকে মারবেন তাহলে মারেন, আমাদেরকে মারলে কি আপনি নিরাপদ থাকবেন? ধন্যবাদ সকলকে। আমরা শেষ পর্যায়ে প্রশ্নগুলো নিব। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবেন আমাদের জাতীয় নাগরিক। ঠিক মাঝখানে একদিন আছে, তারপরেই ঈদ। আজকে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা সারা বাংলাদেশের নাগরিকদের এবং দেশের বাইরের প্রবাসীও যারা ঈদ উদযাপন করবেন সকলকে ঈদের শুভেচ্ছা জানাই এবং আমরা আশা করি আপনারা পরিবার পরিজনের সাথে এবারের ঈদটি আনন্দের সাথে কাটাবেন। সমসাময়িক কিছু বিষয়ে কথা বলতে চাই। প্রথমত, ঈদকে কেন্দ্র করে আমরা দেখছি যে রাস্তাঘাটে চাঁদাবাজির পরিমাণ অনেক বেড়ে গেছে। বিশেষ করে যেই কোরবানির পশু পরিবহন যে ব্যবস্থা, সেটার উপরে ভয়ানকভাবে চাঁদাবাজি হচ্ছে। এবং আমরা দেখেছি যে মাননীয় প্রধানমন্ত্রী ট্রাক চালাচ্ছেন। তো অনেকেই বলছে সোশ্যাল মিডিয়ায় যে তিনি যদি একবার ট্রাক চালিয়ে ঢাকা থেকে দিনাজপুর কিংবা ঢাকা থেকে অন্য কোনো জায়গায় যেতেন, তাহলে কত টাকা চাঁদা দিতে হয় তাহলে তিনি সেটা স্বচক্ষে দেখতে পারতেন আর কি। আরেকটা হচ্ছে, গরুর হাটগুলোতে আমরা দেখেছি হাট দেওয়ার ক্ষেত্রেই অনেক ক্ষেত্রে ইজারা অনুযায়ী যে নিয়ম আছে পিপিআর অনুযায়ী সেভাবে হাটগুলো দেওয়া হয় নাই, অনিয়ম করে দেওয়া হয়েছে। এবং প্রথম আলো রিপোর্টে আমরা দেখেছি সব হাটই আসলে বিএনপির নেতা কর্মীরাই পেয়েছে। কিন্তু তারা হাটের জন্য যে নির্ধারিত জায়গা, সেই জায়গায় হাট না করে তারা রাস্তাঘাটে হাট করতেছে। অনেক জায়গায় আমরা দেখেছি যে হাট বরাদ্দ দেওয়া হয় নাই, কিন্তু পাড়ায় পাড়ায়, এটা গতবারও হয় নাই, এবার বিভিন্ন জায়গায়, যে আপনি বনশ্রীতে দেখেন, মোহাম্মদপুরে দেখেন, বিভিন্ন জায়গায় পাড়ায় পাড়ায় লোকাল নেতারা যারা হয়তো হাট পায় নাই, হাট পেতে চেয়েছিল, যারা থাকে না যে ওয়ার্ডের নেতা, তারা নিজেরা হাট বসাচ্ছে এবং সে হাসিলও আদায় করছে। এটা আমরা মনে হয় আগে এত বড় পরিসরে দেখি নাই। এবার আমরা দেখলাম যে মেট্রো রেলের স্টেশনের নিচে হাট বসানো হয়েছে এবং এই পুরো সেটআপটা, এই পুরো ইকোনমিক সিস্টেমটাই বিএনপির স্থানীয় নেতা কর্মীদের নিয়ন্ত্রণে হচ্ছে। এই অনিয়ম করে হাট বরাদ্দ থেকে শুরু করে বরাদ্দহীনভাবে হাট করা, সেখান থেকে হাসিল আদায় করা, এই কার্যক্রমগুলোর মধ্য দিয়ে এই যে কোরবানি ঈদের যেই পবিত্রতা, এই পবিত্রতাকে সরকার মানে নষ্ট করছে। আমরা দেখেছি গত ঈদের মতো এই ঈদেও ঈদ যাত্রায় যে অব্যবস্থাপনা সেটা হচ্ছে, এবং আমরা অনেক দুর্ঘটনার খবর শুনতে পাচ্ছি দুঃখজনকভাবে। এটা মিসম্যানেজমেন্টের কারণে হচ্ছে বলে আমরা মনে করি। এবং ঈদে যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায় থেকে শুরু করে এই সব ঘটনা পূর্বের মতোই চলছে। গতবারও আমাদের সড়ক পরিবহন মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট যারা দায়িত্বে আছেন, সংস্থাগুলো আছেন, তারা ফেল করেছেন। এবারও তারা ফেল করেছেন নাগরিকদের একটা সুন্দর ঈদ যাত্রা উপহার দিতে। আমরা আরেকটা বিষয়, এই খুব রিসেন্টলি যেটা ঘটছে, বিসিবি নির্বাচন। আমি এর পূর্ববর্তী বিসিবি নির্বাচনের সাথে যেহেতু জড়িত ছিলাম, সেজন্য বলা প্রয়োজন। পূর্ববর্তী বিসিবি নির্বাচনের সময় আপনারা অনেক টকশোর পরে টকশো, আলোচনা, আন্দোলন, কর্মসূচি দেখেছেন যে নির্বাচন অব্যবস্থাপনা হচ্ছে। তো এই নির্বাচনে কি হয়েছে, আমার পরিচিত, এখন তো আমি একটা পার্টিতে আছি, এই পার্টির থেকে পার্টির কাউকে আপনি দেখবেন না যে কাউন্সিলর অথবা ডিরেক্টর হয়েছে, কেউ হয় নাই। প্রত্যেকটা লোক স্পোর্টস সেক্টর থেকে এসেছিল, প্রত্যেকটা লোক স্পোর্টস এক্সপার্টিস থেকে এসেছিল, সংগঠক হিসেবে এসেছিল। কিন্তু এবারে কালকে রিপোর্ট দেখলাম যে কোনো ব্যক্তির নিজের পরিচয় নেই, সবার বাপের পরিচয়, খালুর পরিচয়। তারপরে দেখলাম যে যিনি এখন অ্যাডক কমিটির প্রেসিডেন্ট আছেন, তার ফুফাও কাউন্সিলর, তার ভাইও কাউন্সিলর, তার কোন ভাগ্নেও কাউন্সিলর, চাচাতো ভাইও কাউন্সিলর। মানে একেবারে
পরিবার পরিজন নিয়ে মনে হচ্ছে আমরা একটা রাজতন্ত্রে বসবাস করতেছি। ওই যে যেমন আগে রাজারা বিভিন্ন প্রভিন্স ভাগ করে দিত না, যে এই প্রভিন্স চালাবে আমার ভাতিজা, ওই প্রভিন্স চালাবে আমার ছেলে, এরকম চলতেছে। এবং একেবারে প্রতিযোগিতা লেগে গেছে, একজন এমপির ছেলে সেও আসতেছে, মন্ত্রীর ছেলে, প্রতিমন্ত্রীর ছেলে, মন্ত্রী নিজেও আসতেছে, সিলেটের প্রশাসক যাকে সরকার নিয়োগ করেছে সিটি কর্পোরেশন তিনিও এসেছেন। তো এটা হচ্ছে এই বিএনপির ক্রিকেট বোর্ড। এবং আমরা এর আগে সালাউদ্দিন আহমেদ, তারপর মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এখন যিনি ক্রীড়া প্রতিমন্ত্রী আছেন, তারপরে আমাদের বর্তমান স্পিকার মেজর হাফিজ সাহেব, সবার মুখে শুনেছি যে তারা স্পোর্টসকে দলীয়করণ করবে না। তারা আসলে দলীয়করণ করে নাই, তারা সত্যি কথাই বলেছিল, তারা পরিবারকরণ করেছে। তো তারা তো আর বলে না যে পরিবারকরণ করব না, তো ফলে পরিবারকরণ হচ্ছে। কিন্তু আমাদের সময় আমরা যখন দায়িত্বে ছিলাম যথাযথভাবে নির্বাচন করেছি, যথাযথভাবে ক্রীড়া সংগঠককে দায়িত্ব দিয়েছি, তখন অনেক কথা হয়েছে, কিন্তু এখন কোনো কথা হবে না, কারণ সবাই ভয়ে চুপ করে থাকাটাকে বেছে নিচ্ছে। কিন্তু আমরা তো চুপ থাকতে পারি না, আমাদেরকে কথা বলতে হয়। আরেকটা বিষয় নিয়ে অনেক আলোচনা হচ্ছে, অনেকে বলছেন, আমার মনে হয় যে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আগেও পরিষ্কার করা হয়েছে, এবার এখন আমরা পরিষ্কার করছি। প্রথমত যখন আমেরিকার সাথে বাণিজ্য চুক্তিটা হয়, তখন জাতীয় নাগরিক পার্টিতে এখন যারা আছে, আমি তো সরকার থেকে সর্বশেষ পদে করে এসেছি, তখন আমি জাতীয় নাগরিক পার্টির মেম্বার ছিলাম, মানে মুখপাত্র ছিলাম। 9 ফেব্রুয়ারি নির্বাচনের 3 দিন আগে চুক্তিটা হয়েছিল, ফলে এই চুক্তি সম্পর্কে আমার কোনো কিছু অফিসিয়ালি জানা পসিবল না। এবং দ্বিতীয়ত জাতীয় নাগরিক পার্টিকে অনেকেই বলেন যে সকল পার্টিকে জানানো হয়েছে, সকল পার্টি জানে। জাতীয় নাগরিক পার্টিকে আমি আমার আহ্বায়কের থেকে কনফার্ম হয়েছি, সবার সাথে কথা বলেছি, এই চুক্তি হওয়ার বিষয়ে কেউ জাতীয় নাগরিক পার্টির কনসার্ন নেয় নাই। এটা আমি ক্লিয়ারলি আজকে আমাদের পার্টির পজিশন জানাচ্ছি। এবং আমরা অনেক সময় অনেক কিছু শুনি যে এই চুক্তি হওয়ার ক্ষেত্রে তো 90 দিন সময় ছিল, আপনারা সবাই জানেন যে 90 দিন সময় দেওয়া হয়েছিল যে এই সময়ের মধ্যে চুক্তিটা করতে হবে। তো চুক্তিটা আমরা দেখলাম যে সরকার 1 মাসের মধ্যেই করলো, 30 দিনের মধ্যেই করলো, আরো কিন্তু 2 মাস সময় ছিল। তো অনেক সময় আমরা শুনি যে এখন যিনি পররাষ্ট্রমন্ত্রী হলেন, তিনি তো বিএনপির সাথে সমঝোতায় থেকেই অন্তর্বর্তী সরকারে আসলে সার্ভ করেছেন। তো তিনি বিএনপির সাথে সমঝোতা করে এই চুক্তি করার দায়টা অন্তর্বর্তীকালীন সরকারের উপরে দেওয়ার জন্য তড়িঘড়ি করে নির্বাচনের 3 দিন আগে চুক্তিটা করলেন কিনা, এই প্রশ্নটা কিন্তু জনমনে, এবং যারা নীতি নির্ধারক বিভিন্নভাবে উপদেষ্টা ছিলেন, পররাষ্ট্র উপদেষ্টা সাবেক পররাষ্ট্র উপদেষ্টা একটা বক্তব্য দিয়েছেন। আমরা মনে করি এই চুক্তিটা বিএনপি করেছে, কিন্তু সে জাস্ট নির্বাচনের 3 দিন আগে তাদেরই বর্তমান পররাষ্ট্রমন্ত্রীকে দিয়ে এটা অন্তর্বর্তী সরকারের ঘাড়ে চাপিয়ে দিয়েছে। এবং সে এখন বলতেছে যে এই চুক্তি নিয়ে আমাদের কিছু করার নেই, আগের সরকার করে গেছে। তো এই যে একটা পলিটিক্যাল ব্লেম গেম চলতেছে। তো আগের পররাষ্ট্র উপদেষ্টা যখন জানেন না চুক্তি সম্পর্কে, তাহলে তো আমরা এটাই বলতে পারি যে যদি খলিল সাহেব একাই করে থাকেন, তাহলে কিন্তু এখন বিএনপির পররাষ্ট্রমন্ত্রী, তার মানে বিএনপির পররাষ্ট্রমন্ত্রী চুক্তিটা আসলে করেছে, তারেক রহমান এই চুক্তিটা করেছে। আর যদি এর আদারওয়াইজ কিছু হয়, তাহলে ওই চুক্তি আপনারা রিভিউ করেন, বাতিল করেন। চুক্তির যে অংশগুলো বাংলাদেশের জন্য ক্ষতিকর হতে পারে, বা যেখানে মনে করেন বাংলাদেশের স্বার্থ, আমরা তো সবসময় আমাদের জাতীয় স্বার্থের কথা বলি, সেটাকে আপনারা সেফগার্ড করার জন্য প্রয়োজনীয় আলাপ আলোচনা চালান। আমরা দেখেছি যে সম্ভবত মালয়েশিয়া বা কোনো একটা দেশ, তারা চুক্তি অলরেডি তারা বাতিল করেছে। তো 2টা দেশ অলরেডি চুক্তি আমেরিকার সাথে বাতিল করেছে। তো আপনারা বারবার অন্তর্বর্তী সরকার, এনসিপি, জামাত এদের উপর দায় দিয়ে দিতে চান, কিন্তু চুক্তি করেছে আপনার পররাষ্ট্রমন্ত্রী। তো এই যে একটা ব্লেম গেমের পলিটিক্স এবং একটা মানুষকে ভুলের মধ্যে রাখার চেষ্টা করা, এটা থেকে বের হয়ে আসতে হবে। আপনারা সরকার, আপনারা শাসনের দায়িত্বে আছেন, আপনাদেরকে এটা যথাযথভাবে করতে হবে। তো এই ছিল ঈদ পূর্ববর্তী সময়ে আমাদের জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে দেশের জনগণের সাথে আপনাদের সাথে কথা। নাসির ভাই আরেকটা বিষয় একটু হাইলাইট করবেন। আচ্ছা, ওই মন্ত্রী বা প্রতিমন্ত্রীর বেতন যদি 42 লাখ টাকা হয়, উনি যদি সেখান থেকে হলো 38 লাখ টাকা, 32 লাখ টাকা গরু ক্রয়ে হলো ব্যয় করেন, তাহলে সারা মাসের সেই সংসার চালাতে, সারা বছরের সংসার চালাতে তার আয়ের উৎসটা কি, এই অঙ্কের সমাধান হলো বাংলাদেশ চায়। এটা একটা আচ্ছা, বাৎসরিক হলফনামা ছিল আর। তো এটা আপনারা জানেন, এটা কোন মন্ত্রী, ওটা বললে তো দেখা গেছে কালকে আবার আমার বাড়িঘর ভাঙবে, বলবো আমাকে গালি দিছে। তো আমি বাংলাদেশের কাউকে গালি দিই নাই, যারা হলো এই কথাগুলো বলছে আমি হলো জবাবদিহিতা করেছি, আমি সমালোচনা করেছি। আমি বলেছিলাম যারা সংস্কার বাস্তবায়নের কথা বলেছে তারা যদি সেটা থেকে সরে যায়, তাহলে তো এটা বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা। এটাকে যদি কেউ গালি মনে করে,
এবং নিজের হলো খরগোশের মতন বা উট পাখির মতন মাথাটা একদম হলো মাটির নিচে ডুবাইয়া থাইকা হলো দেওয়ার চেষ্টা করে যে আমি কিছুই দেখি না, কিছুই জানি না, ঝড় আসছে, মাথাটা হলো নিচের দিকে দিতে হবে। তো সবাই তো আর মাথাটা হলো উট পাখির মতন একদম হলো মরুভূমির বালুর নিচে ঢুকাই দিতে পারে না, সেই জায়গা থেকে আমাদের থাকবে। তো আপনাদের এখন যদি কোনো প্রশ্ন থাকে সেটা আপনারা বলতে পারেন, তাহলে আমরা সেটার জবাব শেষ করে প্রেস কনফারেন্স শেষ করব। নাসির ভাই, ইরানের হামলার বিষয়ে আপনারা আগে থেকেই হুমকি ধমকি দেওয়া হচ্ছিল, সেখানে নির্দিষ্ট করে যাদের নামে মামলা করেছেন তারাই আগে থেকে হুমকি দিয়েছিল এবং আপনারা যাওয়ার আগে থেকে প্রস্তুতি নিয়েছিলেন। এই বিষয়ে আপনারা প্রশাসনের সাথে আগে থেকে কথা বলেছিলেন কিনা? দ্বিতীয় একটা অ্যাড করি, আপনি যেখানে আক্রান্ত হয়েছেন ঠিক সেখানে 2020 সালে 18 সালের কোটা আন্দোলনকারী নেতা রাশেদ খান সেখানে আক্রান্ত হয়েছিল এবং একইভাবে তাকেও থানার ভিতরে প্রোটেকশন নিতে হয়েছিল এবং পুলিশ প্রোটেকশনে বের করে দিয়েছিল। আমরা দেখলাম যে সেই রাশেদ খানই এখন আপনার উপরে হামলার জাস্টিফিকেশন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে দিচ্ছেন। এই বিষয়ে আসলে কি বলবেন? আসলে মানে একটা যুক্ত করে আপনি বক্তব্যের মধ্যে বারবার বলছিলেন যে কম্প্রোমাইজ মানে আপনাদের কি কোনো কম্প্রোমাইজ করার জন্য কোনো জায়গা থেকে প্রস্তাব বা চাপ দেওয়া হচ্ছে কিনা? প্রথমত হলো যে আমরা আগে ইনফর্ম করেছিলাম, থানাকে ইনফর্ম করেছি, জেলা প্রশাসনকে ইনফর্ম করেছিলাম এবং আমরা আমাদের স্বাভাবিক যে কার্যক্রম সেটা জারি রাখবো বলেছিলাম। তো তারা আমাদেরকে বলে নাই যে এই ধরনের কোনো কনসার্ন আছে বা কোনো কিছু, আমরা স্বাভাবিকভাবেই ছিলাম এবং আমাদের সামনে লোকজনও ছিল, হাতে গোনা কয়েকজন, 10, 15, 20, 30 জনের মতন ছিল। তো আমরা সবাইকে ইনফর্ম করেছিলাম। দ্বিতীয়ত যে বিষয়টি, রাশেদ খান সে তো হলো একটা পার্টি সেক্রেটারি থেকেই হলো অন্য দলে হলো ইলেকশন করেছে, তো ও হলো ইলেকশনের আগে হলো বিক্রি হয়ে গিয়েছে, তো বিক্রিত মালের আলাপ হলো, আর কি বলবো। আর আরেকটা বিষয় আপনি যেটা বলছিলেন যে কম্প্রোমাইজ, এই ইলেকশন যখন সরকার গঠন হয়েছে, এই ইলেকশনের পরে আমাদের যারা মিডিয়া পাড়ায় অনেকে ভোকাল ছিল, অনেক টকশো করতো, ভালো ভালো কথা বলতো, তারাও চুপ হয়ে গিয়েছে। অনেক দেখবেন যে মানুষগুলো হলো জনগণের পক্ষে লড়াই করেছে। আপনারা কি এই যে সরকারের একজন উপদেষ্টা জাহেদুর রহমান মনে হয় ওনার নাম, সবাই হলো বাংলাদেশে আমরা যখন ইয়াং জেনারেশন ছিলাম, নট অনলি জাহিদুর রহমান, জুনায়েদ সাকির কথাও বলি, আমি তো ক্যাম্পাসে এসে তার প্রতি বিমোহিত হয়ে ছাত্র ফেডারেশনে করা শুরু করেছিলাম, ঠিক আছে। তো যে মানুষগুলোর কথা দ্বারা মানুষ মোহিত হইতো, মনে করতো যে আমার ভয়েসটা সে বলতেছে, আমি জাস্ট 2টা এক্সাম্পল দিলাম। এই মানুষগুলো তো কিন্তু জাস্ট হলো পদ পেয়ে হলো মুখ বন্ধ হয়ে গিয়েছে, চুপসে গেছে। এটা শুধু এই 2 মানুষ না, আমাদের কালচারাল জগতের অনেকে হলো চুপ হয়ে গিয়েছে। আমাদের যারা দীর্ঘদিন ধরে রাজপথে লড়াই করেছিলেন তারাও চুপ হয়ে গিয়েছিল। আমরা তো ক্যাম্পাস লাইফে আমরা অনেক ছাত্রকে দেখেছি যে নূর যখন মায়ের খাচ্ছিল, যে তার জন্য মাঠে নেমেছিল, আন্দোলন করেছিল। নট অনলি ওই সময়, এই প্রথম যে জাতীয় পার্টির অফিস দখল করতে যখন নূর গিয়েছিল একটি গোপন প্ল্যান অনুযায়ী, তখনও কিন্তু সে মায়ের খাওয়ার পর আমরা তার প্রতিবাদে মিছিলটা করেছিলাম। এবং এই বিএনপির অনেক নেতাকর্মী, আমরা যখন ক্যাম্পাসে থাকতাম, ছাত্রদলকে যখন মারতো তখন আমরা ক্যাম্পাসে দাঁড়াইতাম। ওরা তো হলো ওই যে শহীদ মিনার, আপনার ঢাকা মেডিকেলের এই পাশে আর আসতে পারতো না, ওই পাশে হলো চিপার মধ্যে বসে বসে থাকতো। এগুলা সবাই ওরাও জানে, আমরাও জানি। তো সেই জায়গা থেকে বর্তমানে যদি আমরা চুপ থাকি, তাহলে ভাই আমি যদি কোনো অফিসে এখনও কাজ নিয়ে যাই, আমাকে কোনো মন্ত্রী এমপি নিষেধ করবে না যে ভাই আমাকে একটা টেন্ডার দেন, আমাকে একটা গরু বাজারের ইজারা দেন, আমি কইরা খাই। এরকম অনেক কইরা খাইতেছে। সো আমি খাওয়ার মধ্যেও নাই, আমরা কেউ নাই। গরুহাটের এই যারা ওই যে বাসের পারমিট, তারপরে হলো ঘাটের পারমিট, তারপরে হলো কি যেন কোথায় কোথায় করে, এই যে রাস্তাঘাটের হলো উন্নয়নের নামে যে খাল খনন কর্মসূচি, যদি 10টা খাল নিতে পারি তাহলে তো অ্যাটলিস্ট হলো কোটি টাকার কাছাকাছি থাকার কথা পকেটে। তারপরে এই যে চাল বিতরণ করে, এগুলো যদি নিজে নিয়ে টিসিবিটা এটা তো সরকারই বানাইছে, যে যদি ট্রাকে করে হলো পচা চাল বিক্রি করা যায়, কিছু পকেটে টাকা থাকে, এরকম অসংখ্য ধান্দা আছে বাংলাদেশে। এই ধান্দাগুলো আমরা করি না, এগুলো করতে চাইলে করতে পারি, তাহলে মুখে কথা বলা যাবে না। একটা প্রশ্ন হচ্ছে, গতকাল সরকার 100 উপলক্ষে বাক স্বাধীনতার বিষয় নিয়ে বাংলাদেশ একটা বক্তব্য দিয়েছে, যেখানে আপনার
করা হয়েছে। এর মধ্যে বাকিদের বিষয় নিয়ে আলোচনা হয়নি, আপনার কথা নিয়ে বিষয়ে আলোচনা হয়েছে। এমনকি জামাত ইসলাম প্রধান বিরোধী দল, হুম। তাদের নেতারাও সরকারের সমালোচনা করছে, কিন্তু সেই সমালোচনা নিয়ে সরকারের তরফ থেকে কোনো ধরনের আপত্তি জানানো হয়নি। আপনার বক্তব্য নিয়ে আপত্তি জানানো হচ্ছে বারবার। বলা হচ্ছে বাক স্বাধীনতা নামে আপনি যে শব্দ চয়ন করছেন তার শুধু বাক স্বাধীনতা এক ধরনের অপরাধ, আপনি মনে করেন কিনা? মানে অপরাধ এটা এই বয়ান উৎপাদন করে আমাকে মাঠে মারার জন্য রেডি করতেছে নাকি সেটা তারা মাহাদি আমিন? তো মাহাদি আমিন যদি এত বাক স্বাধীনতা পছন্দ করে, মাহাদি আমিন যদি ফ্রিডম অফ এক্সপ্রেশন চায়, তো তাহলে হলো ফেসবুকে পোস্ট দিলে উনি কেন অ্যারেস্ট করে? যদি উনি বাক স্বাধীনতা পছন্দ করে, উনি এ পর্যন্ত হলো মিডিয়া রিফর্ম করেছে, কথা বলেছে? উনি যদি বাক স্বাধীনতা বিশ্বাস করে বা নতুনত্বে বিশ্বাস করে, বিভিন্ন দেশে দেশে যেভাবে হলো শ্রমিক ব্যবসা করতেছে, সে বিষয়ে হলো বাংলাদেশের প্রবাসীদেরকে, এই যে আমরা শুনি বিভিন্ন জায়গায় কিন্তু মন্ত্রণালয়টা উনি চালাচ্ছে, এগুলোকে বলা হয় দালাল। মানে এটা গ্রামে আপনি শুনবেন যে বিদেশের লোক পাঠায় ঘুরে ঘুরে দালালি ব্যবসা বলে, আর বিদেশের হলো লোক পাঠানোর হলো দালালি ব্যবসা করে। এটা এখন একজনে গালি ধরে নিবে, কিন্তু এটা কি সমাজে বলে না সবাই? তা আপনি এই কাজ করলে কোনটা ফ্রিডম অফ এক্সপ্রেশন, এই সংজ্ঞা তো আপনি ভুলে যাবেন। আমি কাকে গালি দিয়েছি ওই স্পষ্ট একটা গালি উল্লেখ করার পর, আমি কার, নাকি বাপ ধরে গালি দিয়েছি, মা ধরে গালি দিয়েছি, নাকি ওনাকে ধরে গালি দিয়েছি, এরকম একটা শব্দকে উল্লেখ করবেন। আমি বলেছি স্পষ্ট, আমি বলছি প্রতারণা শব্দ উল্লেখ করেছি। আমি মনে করি যে সংস্কার আপনি মানুষকে আশ্বাস দিয়েছেন, সেটা বাস্তবায়ন করছেন না, এটা প্রতারণা। আপনি মুনাফিকরা সামনে একটা বলতো, কাজ আর একটা করতো। আমি সে জায়গায় বলেছি, আপনি যখন একটা কথা বলবেন বাস্তবায়ন না করবেন, সেটা হলো মুনাফিকি চরিত্রের বহিঃপ্রকাশ। এখন আমি যখন লালমনিরহাটে গিয়েছিলাম, অনেকে বলে যে দুলুভাই তো অনেক ভালো লোক, তো সেখানে আমি কেন কথা বলেছিলাম? আমি গিয়েছিলাম পুঁটি মাছ ধরতে, গিয়ে পাইছি হলো কাদার মধ্যে আইল মাছ। আপনার বিশ্বাস করতে পারবেন না, ওই সীমান্ত দিয়ে বুড়িমারি, এই যে ওইখানে এত বাণিজ্য হয়, এগুলা কে টাকাটা পায়? আমি সেগুলো নিয়ে প্রশ্ন তুলেছিলাম। আপনার সেখানে বাংলাদেশের সবচেয়ে গরু ঢুকার দুইটা হলো বড় একটা রুটের মধ্যে হলো অন্যতম লালমনিরহাট। হাতিবান্ধা ওই দিক দিয়ে যে গরু ঢুকে, গরু যে ঢুকে বানের মতন, এই গরুর টাকাগুলা কে পায়? বাংলাদেশে তো সবাই ভদ্রতার মুখোশ পরে থাকে, যখন একটু সরানো হয় তখন হলো ওগুলা থেকে বিশ্রী জিনিস বের হওয়া শুরু করে। এখন আমাদের সমাজে সবাই বলে চোর, বাটপার, ডাকাতি হয়, কে করে ওই নামটা আর বলে না। কিন্তু যখন আমরা রুমে বসি, ও চুরি করছে, ও বাটপারি করছে, ও ডাকাতি করছে, ও ধর্ষণ করছে, এগুলা কিন্তু সবাই জানে, কিন্তু নামটা আর কেউ বলে না। কেন বলে না? আপনার অফিসের বস কোনো একটা আপনার ফিমেল ওয়ার্কারকে হ্যারাস করছে, আপনি এটা নিয়ে কথা বলবেন, আপনার কালকে চাকরি চলে যাবে। কিন্তু ওই লোক বড় সমাজে আইসা হলো নাম দিছে হলো সুশীল সমাজ, কাম করে হলেও যত কুশীল কাজ আছে সবগুলো সে করে। সে সমাজের মধ্যে আইসা ভদ্রতার মুখোশ পরে, আমি অমুক জায়গার হলো চিফ এডিটর, আমি অমুক জায়গার সম্পাদক, কিন্তু রাতের আধারে টেক্সটিং করে আসো। তা আমরা তো এই ভদ্রতার মুখোশগুলো জানি। তো উনি যদি ঠিক হয়ে যায় তাহলে তো আমার বলা দরকার নাই। আর আর যখন আমরা কনস্ট্রাকটিভ ওয়েতে বলার চেষ্টা করি, তখন সরকার সেখানে দুই একটি শব্দ নিয়ে হলো শুরু করে। আমি অসংখ্য ক্লিপ দেখাইতে পারবো, আমি যে কথাগুলো বলেছি। আপনি হলো ওয়েস্টমিনিস্টারটা আমরা ফলো করি, ওয়েস্টমিনিস্টার আপনি ফলো করবেন, যেই কোনো দেশের পার্লামেন্ট ফলো করবেন। পার্লামেন্টে প্রধানমন্ত্রীকে যেই ধরনের কোশ্চেনের আওতায় আনা হয়, এটা তো বাংলাদেশে কোনো কেউ সাহসে করবে না এই ধরনের। তো উনি একমাত্র হলো ভুয়া পিএইচডিধারী মাহাদি আমিন। ওনার পিএইচডি কিন্তু আমরা বের করে দিয়েছি, ও ডক্টর না, ভুয়া। তো এই ধরনের যদি আমাদেরকে শিখাইতে আসে, আমরা কি পড়াশোনা করি নাই? উনি কি বিদেশি কোনো বায়ুবিদ্যা পড়াশোনা করেছে নাকি, যে এটা হলো আমরা টাচ করতে পারি না? এখন জনগণ অলরেডি স্লোগান শুরু করে দিয়েছে মাঠে। মিরপুরে আপনারা দেখেন নাই জনতা কি বলেছে? তো জনগণের প্রশ্নের আওতা হয়তো আপনি আমাকে কালকে, ঠিক আছে আমি রয়ে বলবো আপনাদেরকে, আপনাদের যদি এত গায়ে হলো আঘাত লাগে,
কিন্তু হলো প্লিজ মাপ চাই, এই ধরনের শব্দ বললেন না যে আমি গালাগালি করি। গালাগালি শুনতে চাইলে সেগুলো হলো বিএনপির যারা ছাত্রদল, যুবদল, রুট লেভেলের যারা আছে ওদের কাছে একটা ওয়াকিটকি দিয়ে দিবে সরকার। আর ওরা কি গালাগালিটা করে, গালাগালি কাকে বলে, ওইটা সরকার বসে বসে শুনলে বুঝবে যে কোনটা গালাগালি। আমার একটা প্রশ্ন আসিফ মাহমুদ সালিমের কাছে। এর মধ্যে আপনারা জানেন যে অন্তর্বর্তী সরকারের যে উপদেষ্টাদের মধ্যে এই কিচেন ক্যাবিনেট ছিল। আমার প্রশ্ন এই বিষয়ে আপনার বক্তব্য কি এবং আপনি কিচেন ক্যাবিনেটে ছিলেন কি? না, এটা আমিও বলেছি যে কিচেন ক্যাবিনেট ছিল, কিন্তু আমি সেটার সদস্য ছিলাম না। তো এখন তো আবার শুনছি যে কিচেন ক্যাবিনেটেও সব সিদ্ধান্ত হতো না, খলিল সাহেব একাই নাকি ওই চুক্তি করে ফেলতেন। কালকে আমি একটা নিউজ দেখলাম যে ফাজল কবির খান তিনি বলছেন চুক্তির বিষয়ে তিনিও জানেন না, আসিফ নজরুল স্যারও বলছেন তিনিও জানেন না। শুধু বাণিজ্য মন্ত্রী আর বর্তমান বিএনপির পররাষ্ট্রমন্ত্রী তারা জানতেন, তারা করেছেন। তো আসলে স্পষ্টতা নাই আর কি, কোথায় কোন সিদ্ধান্ত কিভাবে। এই বিষয়ে একটাই স্পষ্ট, যেটা চুক্তি নিয়ে কথা হচ্ছে, ঘটনাটা মূল হলো যে আমরা সাধারণত বাংলাদেশে পোশাক শিল্প থেকে আমেরিকা প্রচুর জিনিস রপ্তানি করে থাকি। লাইক দ্যাট আমি আজকে 100 টাকা ওইখানে হলো আমি রপ্তানি করলাম। এখন ট্রাম্প হলো তার দেশীয় জায়গাটা সে নিশ্চিত করতে চায়, কারণ তার দেশে সবাই হলো রপ্তানি করে, তার দেশের প্রোডাক্ট সে বাইরে বিক্রি করতেছে না চায়নার দাপটে। তখন সে বলল ঠিক আছে, তুমি যদি আমার কাছে 100 টাকার কাপড় বিক্রি করো, এই কাপড়ের যে র ম্যাটেরিয়াল সুই সুতা সেগুলো তুমি চায়না থেকে না নিয়ে আমার থেকে নিতে হবে। অর্থাৎ তাহলে আমার একটা ব্যালেন্স থাকবে। তুমি যদি আমার মার্কেটে বিক্রি করো তাহলে র ম্যাটেরিয়ালস আমার থেকে কিনো। মূল কাহিনী হলো এখানে। তো এটা নট অনলি বাংলাদেশ, এটা সব জায়গায় শুরু হয়েছে। এটা যেটা হলো ইন্টারন্যাশনাল যে ট্রেড পলিসি থেকে শুরু করে ইন্টারন্যাশনাল সব জায়গাতে এটা চলতেছে। তো অলরেডি এই যুদ্ধটা বিভিন্ন জায়গায় চলমান আছে। এটা নট অনলি বাংলাদেশ সাফারিং, এটা ইন্ডিয়া থেকে শুরু করে সব দেশে। এবং আপনি যে আমেরিকার কাছে বিক্রি করবেন, সে বাণিজ্য যে শুল্ক কোটা সেটা কিন্তু উঠে গিয়েছিল। তো সেটারই একটা পরম্পরা। তখন ব্যবসায়ীরা কিন্তু হলো আমাদের যিনি বাণিজ্য উপদেষ্টা তার উপরে চাপ দিয়েছিল। এখন ব্যবসায়ীরা সেই বিষয়ে তাহলে কথা বলুক যে ব্যবসায়ীদের কি ওটা প্রয়োজন নাই নাকি আছে। থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ, ধন্যবাদ।